আসসালামু আলাইকুম। দেখো, এটা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন, যেটা এই বছর অর্থাৎ বরিশাল বোর্ড 2020-এ আসছে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই টাইপের অঙ্ক বারবারই আসে পরীক্ষায়। তাইলে আমি আগেই বলছি তোমাদের অন্যান্য প্রশ্ন যখন আপলোড করি যে ক আর খ নাম্বার কখনো সৃজনশীলের সাথে কি না রিলেটেড থাকে না। তাহলে ক আর খ আগে করে ফেলি। প্রথমটা কি বলছে, ভরবেগ কাকে বলে, আর দ্বিতীয়টা কি বলছে, গতিশক্তি কখনো কি হইতে পারে কিনা, ঋণাত্মক হতে পারে কিনা ব্যাখ্যা করো। ওকে, তাহলে চিন্তা করো, ভরবেগ যার সংজ্ঞাটা দিয়ে দিবা। বস্তুর বর আর বেগের গুণফলকে আমরা কি বলবো, ভরবেগ বলবো। শেষ। ভরবেগ কাকে বলে, বস্তুর বড় বেগের গুণফলকে ভরবেগ বলে। এখন আসো সেকেন্ড প্রশ্নটা কি বলছে, গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। তাহলে বলবা গতিশক্তি সর্বদা ধনাত্মক, বা এটা কখনো ঋণাত্মক হইতে পারে না। কেন? আমরা জানি যে কোনো বস্তুর ভর যদি এম হয় আর তার বেগ যদি বি হয়, তাহলে বস্তুর গতিশক্তির ইকুয়েশনটা কত জানি আমরা, হাফ এম বি স্কোয়ার না? আমরা তো জানি গতিশক্তি সমান কত, হাফ এম বি স্কোয়ার, রাইট? এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে দেখো, যে কোনো বস্তুর ভর যদি এম হয় আর তার বেগ যদি বি হয়, তাহলে বস্তুর গতিশক্তি কত হবে, হাফ এম বি স্কোয়ার। তাহলে এই হাফ এম বি স্কোয়ার থেকে তুমি নিজে চিন্তা করো তো, হাফ এম বি স্কোয়ারে এমটা কি বস্তুর ভর, বিটা কি বস্তুর বেগ। তো বস্তুর ভর কি কখনো ঋণাত্মক হইতে পারে? এই সমীকরণ হতে দেখা যায় বস্তুর ভর এম এর মান সর্বদা ধনাত্মক। এটা আমরা সবাই জানি, কারণ বস্তুর ভর কখনো ঋণাত্মক হইতে পারে না। এবং এটা কি বি স্কোয়ার না, অর্থাৎ বেগের বর্গ। আর বেগের মান কি হইতে পারে তুমি নর্মালি জানো, বেগের মান তুমি +5ও পাইতে পারো, আবার -5 মিটার স্কোয়ারও পাইতে পারো। অর্থাৎ বেগের মান ধনাত্মকও হইতে পারে, আবার কি একটা বস্তুর বেগের মান প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। বাট ওই বেগকে যদি বর্গ করে দাও, অর্থাৎ 5কে যদি +5কে বর্গ করো আর -5কে বর্গ করো, বর্গ করলে কিন্তু ভিতরে প্লাস থাক আর মাইনাস থাক, মানটা অলওয়েজ কি পেয়ে যায়, বা পজিটিভ। তাহলে এই সমীকরণ হতে দেখা যায় বস্তুর ভরের মান সর্বদা ধনাত্মক। আবার যে কোনো বস্তুর বেগের বর্গের মানও সর্বদা ধনাত্মক। মানে বেগের মান ধনাত্মক ঋণাত্মক হইতে পারে, বাট বর্গ করে দিলে ওইটার মান সবসময় ধনাত্মক। অর্থাৎ হাফ এম বি স্কোয়ার, মানে যেহেতু এম এর মানও অলওয়েজ ধনাত্মক, বি স্কোয়ারের মানও অলওয়েজ ধনাত্মক। তাহলে তোমরাই বলো ভাই, হাফ এম বি স্কোয়ারের মান কি কখনো ঋণাত্মক পাইতে পারবা না? তাহলে হাফ এম বি স্কোয়ারের মান কখনো ঋণাত্মক হবে না। তাহলে যেহেতু গতিশক্তির ইকুয়েশনটাই এইটা, হাফ এম বি স্কোয়ার, আর এটার মান কখনো ঋণাত্মক হবে না, তাহলে গতিশক্তিও কখনো ঋণাত্মক হইতে পারে না। তাহলে তোমরা এটা দিবে, এই সমীকরণতে দেখা যায় বস্তুর ভর এম সর্বদা ধনাত্মক, বেগের বর্গের মানও সর্বদা কি ধনাত্মক। অর্থাৎ হাফ এম বি স্কোয়ারের মান কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ গতিশক্তি কখনো ঋণাত্মক হবে না। এটা বললেই হবে একটু ক্যান্সার। আসো ঘতে যাই। ঘ নাম্বার কি বলছে দেখো, প্রথম মোটরের শক্তির অপচয় বের করো। ঘ নাম্বারে কি বলছে, প্রথম মোটরের শক্তির অপচয়। তাহলে এখানে দেখো উদ্দীপকে যাই, কারণ ঘ আর ঘ কিন্তু উদ্দীপকের সাথে রিলেটেড। 600 ওয়াটের একটা মোটর দ্বারা 10 সেকেন্ডে প্রতিটি 0.5 কেজি ভরের 30টা ইট 40 মিনিটে উপরে তোলা যায়। অর্থাৎ 60 ওয়াটের একটা মোটর দ্বারা 10 সেকেন্ড যাবত যদি আমি 60 ওয়াটের একটা মোটর চালাই, তাহলে সে কী করতেছে, 30টা ইট, প্রত্যেকটা ইটের ভর দেওয়া আছে 0.5 কেজি, কত মিটার উপরে তুলে, 40 মিটার উপরে তুলে। অপর একটা মোটর আমার আর চিন্তা করার দরকার নেই, আমাকে বলছে প্রথম মোটরের শক্তির অপচয় কত। তাহলে আগে আসো শক্তির অপচয় জিনিসটা কি। শক্তির অপচয় হচ্ছে কি, আমরা কি জানি বলতো, মোট প্রদত্ত শক্তি বিয়োগ হইল গিয়ে কৃত কাজ, এটা হয়ে যাবে অপচয়। তাই কর্মদক্ষতার সংজ্ঞাটা কি বলতো, কৃত কাজ বাই কি, মোট প্রদত্ত শক্তি ইন্টু কত, 100%, তাই না? অর্থাৎ তুমি যন্ত্রে যে মোট শক্তি দিচ্ছ, ফুল কাজ কখনো পাবা না, কিছু না কিছু কাজ কি হয়, এই যে তাপ শক্তি আকারে, ঘর্ষণ আকারে নষ্ট হয়, অর্থাৎ অপচয় হয়। অর্থাৎ তুমি যেমন এই মোটর 600 ওয়াটের মোটর টোটাল যে শক্তি দিবে, পুরো শক্তিটাই কিন্তু কি এই যে ইট তুলতে কাজে লাগবে না, এর কিছু অংশ কি ঘর্ষণ আকারে, তাপ আকারে নষ্ট হবে। তাহলে কৃত কাজ কি, যতটুক এই মোটর টোটাল যতটুক শক্তি দিবে সেটা হবে মোটরের প্রদত্ত শক্তি বা মোট প্রদত্ত শক্তি। আর এই মোটর দ্বারা তুমি যতটুকু কাজ করছো, অর্থাৎ যতটুকু ইট তুলতে যতটুকু খরচ হয়েছে, এটা হবে মোটরের কৃত কাজ। তাহলে তুমি চিন্তা করো, মোটর টোটাল যে শক্তি দিচ্ছে আর তুমি যে কাজটা পাচ্ছ, দুইটা কিন্তু সমান না। কিছু অংশ শক্তি কি হয়, তাপ বা ঘর্ষণ আকারে অপচয় হয়। তাহলে অপচয়টা আমি কেমনে বের করব, টোটাল শক্তি থেকে আমি যতটুকু কাজ পাইছি সেটা বিয়োগ করে দিলেই অপচয়কৃত শক্তির মানটা পেয়ে যাব।
একটু বুঝছি। তাহলে এখন আসো প্রথম ক্ষেত্রে কি বলছে, এটা আমি তোমার বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, বলবো আমরা জানি অপচয় সমান কি, বা অপচয়কৃত শক্তি, যেটাই বলো অপচয়কৃত শক্তি আমরা কেমনে বাইর করব, মোট প্রদত্ত শক্তি মাইনাস কৃত কাজ বা আউটপুট। তাহলে প্রথম মোটরের বাইর করতে বলছে। তাহলে প্রথম মোটর এটা ক্ষমতা কত বলো তো, 600 ওয়াট না? প্রথম মোটরের টোটাল ক্ষমতা কত, 600 ওয়াট। তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে বলবা প্রথম মোটরের মোট প্রদত্ত শক্তি। আমার একটা সূত্র জানি, পি ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই টি না? ক্ষমতা পি ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই টি। তাহলে মোট প্রদত্ত শক্তি ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, পি ইন্টু টি। মোট প্রদত্ত শক্তি কত হবে, ডাব্লিউ সমান কত, পি ইন্টু টি। এটাকে ডাব্লিউ প্রাইমও দেয় অনেকে, আগে মোটটাকে বুঝাইতে ডাব্লিউ প্রাইম দেয়, অসুবিধা নেই। মোট প্রদত্ত শক্তি হবে পি ইন্টু টি, অর্থাৎ মোট ক্ষমতা। এটা হলো গিয়ে মোট ক্ষমতাকে কত সময় চালাইছো এটা গুণ করে দিলেই তুমি মোট প্রদত্ত শক্তি পেয়ে যাবে। তাহলে মোট ক্ষমতা কত বলো তো, 600। এই মোটরটাকে কত সেকেন্ড চালাইছো, 10 সেকেন্ড না? এই যে মোট শক্তি হবে এটা 6000 জুল। অর্থাৎ 600 ওয়াটের একটা মোটর যদি তুমি 10 সেকেন্ড চালাও, তাহলে তুমি টোটাল মোট শক্তি কতটুকু দিচ্ছ, 6000 জুল। একটু বুঝছি। আর ওই এখন বাইর করতে হবে কৃত কাজ। তো কৃত কাজ বের করার সূত্র আমরা সবাই জানি। আমি কতটুকু কাজ পাইছি সেটা হিসাব করলেই এই মোটরের আউটপুট বা কৃত কাজ তুমি পেয়ে যাবে। সেটা কত আমরা বের করতে পারি কীভাবে বলো তো, বলবা ডাব্লিউ সমান আমরা কি জানি, এম জি এইচ। আমরা জানি ডাব্লিউ সমান এম জি এইচ। এখানে এম এর মান কত, খুব ভালো করে দেখো, এম এর মান কি, 0.5 কেজি ভরের কয়টা ইট তুলছি, 30টা ইট, তাই না? তাহলে এম এর মান কত হবে, প্রত্যেকটা ইটের ভর হলো 0.5, এরকম কয়টা ইট তুলছো তুমি, 30টা। তাহলে এম এর মান হবে দেখো 15 কেজি। ডান। মানে এখানে কিন্তু 0.5 কেজি ভরের একটা ইট তুলে নাই, 30টা। তাহলে 30টা ইটের ভর হবে 15 কেজি। জি এর মান আমরা সবাই জানি 9.8। আর এইচ এর মান কত, উচ্চতা, কত মিটার উচ্চতায় তুলছি, 40 মিটার উচ্চতায় তুলছি। আচ্ছা, তাহলে মানটা বসে দিই, 15 ইন্টু 9.8 ইন্টু কত, 40। হিসাব করে দেখবো এটা আসবে 5880 জুল। অর্থাৎ এই মোটরে তুমি টোটাল এনার্জি দিচ্ছ 6000 জুল, আর কাজ পাচ্ছ বা ইট তুলতে কাজ পাচ্ছ কত, 5880 জুল। অতএব অপচয়কৃত শক্তি বা অপচয় কত হবে বলো তো, টোটালটা থেকে এটা বাদ দিয়ে দাও। এই যে টোটালটা দিচ্ছ, কাজ পাইছো একটু, 120 জুল, এটা হবে তোমার আনসার। তাহলে অপচয় জিনিসটা বুঝতে পারছো তো? অপচয় হচ্ছে যে আসলে টোটাল শক্তি যে দিচ্ছ, আর তুমি এই শক্তির মাধ্যমে যতটুকু কাজ পাইছো বিয়োগফলটাই হবে, মানে এই শক্তিটা হারায় গেছে বা নষ্ট হয়ে গেছে। এটা গেল প্রথম মোটরের অপচয়। এটা বাইর করবা কেমনে, কৃত কাজটা কেমনে বাইর করবা, কৃত কাজটা বের করা সোজা তো এমজিএইচ, কারণ আমরা ডাব্লিউ সমান কি জানি, এমজিএইচ, তাই না? একটা বস্তুকে যদি নির্দিষ্ট উচ্চতায় তুলি তার কৃত কাজটা কত, এমজিএইচ। আর মোট প্রদত্ত শক্তি কি, তার মোট ক্ষমতা দেয়া থাকলে কত সেকেন্ড চলছে এটা দ্বারা গুণ করে দিলেই তুমি মোট প্রদত্ত শক্তি পেয়ে যাবা। আসো পরের অঙ্কে যাই। এখন বড় গোটা দেখো তো, উভয় মোটরের কর্মদক্ষতার তুলনামূলক বিশ্লেষণ করা। অর্থাৎ উভয় মোটরের আমার কি বের করতে হবে, কর্মদক্ষতা বের করতে হবে। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা আগে বের করে ফেলি, তারপরে দ্বিতীয় মোটরের বের করব। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতার সূত্র কি আমরা জানি বলো তো, ইটা সমান কি জানি, মনে আছে? প্রথম কর্মদক্ষতার সূত্র হচ্ছে পি বাই পি প্রাইম ইন্টু কত, 100%, অথবা ডাব্লিউ বাই ডাব্লিউ প্রাইম ইন্টু 100%, যে কোনো একটা সূত্র দিয়ে বের করতে পারবা। কর্মদক্ষতার সূত্র হচ্ছে পি বাই পি প্রাইম ইন্টু 100%। এখানে পিটা হচ্ছে কি, প্রাপ্ত ক্ষমতা, আর এই পি প্রাইম হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ টোটাল যে ক্ষমতা দিছ আর কাজ হিসাবে তুমি যেটা পাইছো, পি বাই পি প্রাইম ইন্টু 100%। আর এটা হচ্ছে কি, কৃত কাজ বাই মোট প্রদত্ত কাজ বা মোট প্রদত্ত শক্তি। ডাব্লিউ হলে তুমি যে কাজটা পাইছো, আর এই ডাব্লিউ প্রাইমটা হচ্ছে টোটাল শক্তি, যন্ত্রের টোটাল যে শক্তিটা দিছে, এই দুটার অনুপাত। তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে দেখো তো আমি গ হতে পাই কি বলতো, গ হতে পাই কৃত কাজ বাইর করছি না একটু আগে, কৃত কাজ ডাব্লিউ সমান কত পাইছি, 5800 জুল। আর মোট কাজ বা মোট প্রদত্ত শক্তি আমি কত পাইছি বলতো, ওই যে ডাব্লিউ পিটি দ্বারা গুণ করে ডাব্লিউ প্রাইম সমান কত পাইছি, 6000 জুল, তাই না? তাহলে আমার কর্মদক্ষতা কত হবে, প্রথম মোটরের কর্মদক্ষতা এটা সমান
আমরা কি জানি W/W প্রাইম ইন্টু কত 100%। তাহলে এই W এর মান দেয়া আছে কত 5880, বা এই W প্রাইমের মান দেয়া আছে 6000 ইন্টু 100%, এটা আসবে কত 98%। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা আমি বের করে ফেলছি। এখন দেখো তোমরা দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা। তো দ্বিতীয় মোটরের দেখো কি বলছে, অপর একটা 500 ওয়াটের মোটর, মানে এটাই দ্বিতীয় মোটর কিন্তু, হ্যাঁ, 12 কেজি বরের বস্তুকে 30 মিটার উপরে তুলতে 8 সেকেন্ড সময় লাগে। তাহলে দ্বিতীয় মোটরের যেহেতু এখানে এনার্জি দিয়ে, আমি এখানে ক্ষমতা ডিরেক্ট দিয়ে ক্ষমতা দিয়েই, মোট ক্ষমতা দেয়া আছে কিন্তু কত পি প্রাইম দেয়া আছে কিন্তু 500 ওয়াট দ্বিতীয় মোটরের। আর আমাকে বের করতে হবে পি। তাহলে পি এর মান তো আমরা খুব সহজে বের করতে পারি, আমরা সবাই জানি mgh বাই কত টি। তো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কি 12 কেজি বরের বস্তুকে কত মিটার উপরে তুলে 30 মিটার উপরে 8 সেকেন্ড, 12 জি এর মান 9.8, 30 মিটার উচ্চতায় তুলে 8 সেকেন্ডে। এটা হিসাব করে দেখবা আসবে 441 ওয়াট। তাহলে দ্বিতীয় মোটরের লব্য ক্ষমতা বা কার্যকর ক্ষমতা, ওকে, বা আউটপুট হলো 441 ওয়াট, আর টোটাল ক্ষমতা হলো কত 500 ওয়াট। তাহলে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কত হবে বলো তো? আমরা কি জানি P/P প্রাইম ইন্টু কত 100%। আমরা আইদার এই সূত্র ব্যবহার করতে পারি অথবা এই সূত্র ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে পি এর মান 441/500 ইন্টু কত 100%, এটা ক্যালকুলেশন করে দেখবা আসবে 88.2%। তাহলে প্রথম মোটরের ক্ষমতা কত পাইছি 98%, আর দ্বিতীয় মোটরের ক্ষমতা পাইছি এইটা। আচ্ছা, এটাকে আমরা N2 দিলাম যেহেতু দ্বিতীয় মোটরের ক্ষমতা। তাহলে কি তুলনা করতে বলছে, তাহলে বলে দাও কোনটা বেশি বলো তো? 98 বেশি না এটার চেয়ে? তাহলে বলে দাও যে প্রথম মোটরের কর্মদক্ষতা, ওকে, দ্বিতীয় মোটরের চেয়ে, প্রথমটার বেশি কিন্তু দ্বিতীয় মোটরের চেয়ে কি 98 মাইনাস 88.2 সমান 9.8% কি বেশি। অর্থাৎ প্রথম মোটরের ক্ষমতা এইটার চেয়ে 9.8% কি বেশি, এটাই তুলনা করতে বলছে, আর কিচ্ছু না। যদি এরকম বললে উভয় মোটরের কর্মদক্ষতার তুলনা করা, তাহলে দুইটার কর্মদক্ষতা বের করে জাস্ট বলবা কোনটা কোনটার চেয়ে বেশি, কম না বেশি, এটা বের করে দিলে আনসার শেষ। আশা করি এই টাইপের প্রশ্ন আসলে পারবা। তাহলে এই টাইপের প্রশ্ন আনসার করার জন্য আসলে তোমাকে বেসিকগুলো একটু ভালোভাবে জানতে হবে আর বারবার প্র্যাকটিস করতে হবে। তোমরা যে কোনো চ্যাপ্টারের যে বোর্ডে প্রশ্নগুলো আসে 15টার মতো সলভ করো, দেখবা কিচ্ছু বাকি থাকবে না একটা চ্যাপ্টারে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।